ডাক্তার জাহিদুর রহমান এবং তার সহযোগীদের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ তুলেছে সাংবাদিক ইলিয়াস হোসেন, যা দেশের শিক্ষা ব্যবস্থা, রাজনীতি এবং সমাজে গভীর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইলিয়াস হোসেনের কথায় উঠে এসেছে কিভাবে এই চক্র সুপরিকল্পিতভাবে হানি ট্র্যাপিং, জাল সার্টিফিকেট ব্যবহার অর্থাৎ আত্মসাৎ এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় দখলের মতো ভয়ঙ্কর সব অপরাধ সংগঠিত করেছে। এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছেন ফারজানা আলম ও সাংবাদিক মাসুদ কামাল সহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। আরও বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটা দেখুন। ডাক্তার জাহিদুর রহমান, যিনি বিভিন্ন টকশোতে একজন বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত, তার নেপথ্য ভূমিকা সম্পূর্ণ ভিন্ন বলে অভিযোগ উঠেছে। তার আপাতদৃষ্টিতে বিদ্বান ও পরিশীলিত পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক দক্ষ প্রতারকের সত্তা। ইলিয়াস হোসেনের টিম 15 মিনিটসের অনুসন্ধানে জানা যায়, জাহিদ তার বাগিতা ও বুদ্ধিমত্তাকে ব্যবহার করে মূলত এক বিশাল প্রতারণার জাল বানিয়েছিলেন। এই চক্রের মূল উদ্দেশ্য ছিল প্রভাবশালী ব্যক্তিদের দুর্বলতা কাজে লাগিয়ে তাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা এবং ক্ষমতা দখল করা। সাংবাদিক মাসুদ কামাল এবং ফারজানা আলম এই প্রতারক চক্রের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন। মাসুদ কামালকে ব্যবহার করা হয়েছে সংবাদ ও প্রচারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে, আর ফারজানা আলমকে কাজে লাগানো হয়েছে হানি ট্র্যাপের মূল আকর্ষণ হিসেবে। এই প্রতারক চক্রের অন্যতম কৌশল ছিল হানি ট্র্যাপিং। ফারজানা আলমকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করে দেশের প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিদের ফাঁদে ফেলা হতো। তাদের দুর্বল মুহূর্তের অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। এই কৌশলের শিকার হয়েছেন দেশের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি, যাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের তৎকালীন ভাইস চেয়ারম্যান মকবুল আহমেদ খান অন্যতম। অনুসন্ধানে দেখা যায়, ফারজানা আলম মকবুল আহমেদ খানের সঙ্গে এক গোপন বৈঠকে মিলিত হন, যেখানে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। এই ভিডিওগুলি পরবর্তীতে মকবুল আহমেদ খানকে ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহৃত হয়েছিল। ভিডিও প্রকাশের হুমকির মুখে মকবুল আহমেদ খান বাধ্য হয়েছিলেন ফারজানা আলমকে তার মালিকানাধীন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে। এই ঘটনাটি প্রমাণ করে কিভাবে ব্যক্তিগত দুর্বলতাকে পুঁজি করে চক্রটি নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করেছে। ফারজানা আলমের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অনুসন্ধানের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে যোগদানের সময় ফারজানা আলম দাবি করেছিলেন যে তিনি রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে MBA এবং যুক্তরাজ্যের আইএলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে PhD ডিগ্রি অর্জন করেছেন। তবে টিম 15 মিনিটসের অনুসন্ধানে এই দাবি সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হয়। রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ফারজানা আলম নামে তাদের বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে কোনো শিক্ষার্থীর তালিকাভুক্ত নেই। আরও চমকপ্রদ তথ্য হলো যে আইএলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তিনি PhD ডিগ্রি সম্পন্ন করার দাবি করেছিলেন, সেই প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের একটি ভুয়া বিশ্ববিদ্যালয় কেলেঙ্কারি হিসেবে পরিচিত। বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এই ভুয়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এত সব জালিয়াতি সত্ত্বেও ব্ল্যাকমেইলের শিকার মকবুল আহমেদ খান বাধ্য হয়েছিলেন ফারজানা আলমকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে। নিয়োগ পাওয়ার পরেই ফারজানা আলম দ্রুত পদোন্নতি পেয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ডিন নিযুক্ত হন, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এরপর ডাক্তার জাহেদ, ফারজানা আলম এবং মাসুদ কামাল মিলে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ভেঙে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার অপচেষ্টা শুরু করেন। বিশ্ববিদ্যালয় দখলের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়, যার সদস্যদের মধ্যে ডাক্তার জাহিদুর রহমান, ফেরদৌস বাপ্পি, সাংবাদিক মাসুদ কামাল, মকবুল খানের ছোট ভাই MH খান মঞ্জুর এবং বিএনপির আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অন্তর্ভুক্ত ছিলেন। এই কমিটি বিশ্ববিদ্যালয় পরিচালনায় কর্তৃত্ব হাতে নেওয়ার জন্য জোর তৎপরতা চালায়। ডাক্তার জাহিদ ও তার সহযোগীরা শুধু ব্ল্যাকমেইল ও ক্ষমতা দখলেই সীমাবদ্ধ থাকেননি, তারা বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠানের নামে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। স্বাধিকার টেলিভিশন নামক একটি বেসরকারি টিভি চ্যানেল চালুর নামে তারা মকবুল আহমেদ খানের কাছ থেকে 50 কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন। মকবুল খানের ব্যক্তিগত ডায়েরিতে জাহিদকে বিভিন্ন সময় দেওয়া টাকার হিসাব পাওয়া গেছে, যেখানে একদিনে 33 লাখ টাকা দেওয়ার প্রমাণ মিলেছে। এই ডায়েরিটি চক্রের আর্থিক জালিয়াতির প্রমাণ হিসেবে উঠে এসেছে। আর্থিক তছরুফের এই চিত্র আরও স্পষ্ট হয় যখন MH খান মঞ্জুরের ব্যাংক অ্যাকাউন্টের
অ্যাকাউন্টের তথ্য সামনে আসে। অনুসন্ধানে দেখা যায় এই অ্যাকাউন্টে একদিনে ৩৩ কোটি টাকা ক্যাশ ইন করা হয়েছিল এবং এই অর্থ পরবর্তীতে ফারজানা আলম সহ চক্রের অন্যান্য সদস্যদের নামে বেনামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। হিসাবরক্ষকের কাজ শুধু কাগজে স্বাক্ষর করা পর্যন্তই সীমাবদ্ধ ছিল, যেখানে জাহিদ ও ফারজানা নিজেদের ইচ্ছেমতো টাকা উত্তোলন করতেন। এই বিপুল পরিমাণ অর্থ অবৈধ পথে আয় করে তারা বেনামি ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে তা বৈধ করার চেষ্টা করতেন। চক্রের অপকর্মের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদে ফেটে পড়েন। ফারজানা আলমের ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তারা সোচ্চার হন। ৫ই আগস্ট আন্দোলনে ওই প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যেখানে ছাত্ররা একত্রিত হয়ে মকবুল আহমেদ খানের পদত্যাগ এবং ফারজানার বহিষ্কারের দাবিতে এক দফা আন্দোলন শুরু করে। এই প্রতিবাদ থামাতে চক্রটি চরম দমনপীড়নের পথ বেছে নেয়। মকবুল আহমেদ খান শিক্ষার্থীদের উপর হামলার হুমকি দিয়েছিলেন, এমনকি তাদের উপর অস্ত্র ব্যবহারেরও ইঙ্গিত দেন। টিম 15 মিনিটস এর অনুসন্ধানে জানা যায়, ছাত্রদের আন্দোলন দমাতে জাহিদ ও তার সহযোগীরা সামরিক গোয়েন্দা সংস্থার কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাকে কাজে লাগায়। এর সবচেয়ে নির্মম দৃষ্টান্ত হল, যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিল তাদের বিরুদ্ধে জুলাই হত্যা মামলা দায়ের করা হয়, অথচ এসব শিক্ষার্থী জাহিদ ও তার চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এই ঘটনা প্রমাণ করে চক্রটি তাদের অপরাধ লুকানোর জন্য কতটা নিচে নামতে পারে। ডাক্তার জাহিদুর রহমান শুধুমাত্র একজন প্রতারক হিসেবেই নয়, তার রাজনৈতিক ভুলবদল এবং ইসলাম বিদ্বেষী মনোভাবও অনুসন্ধানে উঠে এসেছে। তার গ্রামের মানুষ তাকে ইসলাম বিদ্বেষী নাস্তিক এবং আওয়ামী বিরোধী হিসেবেই চিহ্নিত করে। তারা জানায়, জাহিদ ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করতেন এবং তার বাবা মারা যাওয়ার পর তার দাফন প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানান। গ্রামের মানুষ তাকে বাটপার কিসিমের লোক হিসেবেও আখ্যায়িত করেন। একসময় তিনি নিজেকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচয় দিতেন, কিন্তু পরবর্তীতে সুবিধা আদায়ের জন্য তিনি বিএনপির সঙ্গে হাত মেলান। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তিনি বিএনপির কাছে ভালো সাজার চেষ্টা করেন এবং ইসলামিক দলগুলোকে হেয় করার মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। তার এই ভুলবদল প্রমাণ করে তার কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ নেই, বরং ব্যক্তিগত স্বার্থসিদ্ধি তার মূল উদ্দেশ্য। গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ইতিহাসও তার রয়েছে। ডাক্তার জাহেদ ও তার চক্রের দুর্নীতি একটি বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এবং জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস আরজেএসসি সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারা ঘুষ ও প্রভাব খাটিয়ে তারা এই সকল প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করতেন। এই শক্তিশালী নেটওয়ার্কের কারণে তাদের অপরাধ দীর্ঘদিন ধরে ধামাচাপা পড়েছিল। ইলিয়াস হোসেনের টিম 15 মিনিটসের এই অনুসন্ধান ডাক্তার জাহিদ, ফারজানা আলম এবং মাসুদ কামাল সহ পুরো চক্রের জঘন্য অপরাধের চিত্র তুলে ধরেছে। এটি শুধু আর্থিক জালিয়াতি নয়, শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট, ব্ল্যাকমেইল, ক্ষমতার অপব্যবহার এবং সমাজের সাধারণ মানুষের বিশ্বাসভঙ্গের মতো গুরুতর অপরাধের এক ভয়াবহ দৃষ্টান্ত। সাংবাদিক ইলিয়াস এই চক্রের সকল সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে এই ধরনের প্রতারক চক্রের হাত থেকে রক্ষা করা এখন সময়ের দাবি। এই অপরাধীদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও অনেক মানুষ তাদের প্রতারণার শিকার হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের লুণ্ঠনের বস্তুতে পরিণত হতে পারে। বন্ধুরা, ইলিয়াস হোসেনের বেশিরভাগ তথ্য সত্য নয়। সরকারের কি উচিত নয় এই তথ্যগুলো যাচাই বাছাই করে জাহেদের বিরুদ্ধে অ্যাকশনে নামা? কমেন্টে জানাতে পারেন রায়। ধন্যবাদ।